সালটা ছিল 1959। বিহারের গেহলুর গ্রাম। ভারতের মানচিত্রে এত ছোট একটা গ্রাম এখন হয়তো বা আপনি খুঁজে পেতে পারেন, কিন্তু কয়েক বছর আগেও খুঁজে পেতে কিন্তু আপনার চোখ রীতিমতো কুঁচকে যেত। চারিদিকে পাহাড়, একপাশে অতল গভীর খাদ। গ্রামের মানুষগুলো যেন পাহাড়ের বুকে আটকে পড়া এক বিচ্ছিন্ন দ্বীপ। হাসপাতাল ছিল, কিন্তু সেটা পাহাড়ের ওপারে। বাজারও ছিল, সেটাও পাহাড়ের ওপারে। পৃথিবীর সব কিছুই ছিল পাহাড়ের ওপারে সেই পাহাড়বাসীর জন্য। কিন্তু সেই পাহাড় পেরোনোর মতো তাদের কোনো রাস্তা ছিল না। সেই গ্রামে বাস করতেন দশরথ মাঞ্জি নামের একজন মানুষ, আমাদের গল্পের নায়ক, যিনি পেশায় একজন দিনমজুর। বাড়ি বলতে মাটির দেয়াল, খড়ের চাল। সম্পদ বলতে তার দুটো হাত আর একটা নিঃস্বার্থ বুক। তার স্ত্রী ছিলেন ফাগুনী দেবী, এবং তার স্ত্রী ফাগুনী দেবী ছিলেন ওনার সংসারের প্রদীপ। একদিন প্রতিদিনের মতোই ফাগুনী দেবী কাজ করছিলেন, কিন্তু কোনো একদিন পাহাড়ের পথে পা পিছলে পড়ে গেলেন তিনি। আঘাতপ্রাপ্ত হলেন গুরুতরভাবে। রক্ত বন্ধ হচ্ছে না, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার এখনই। কিন্তু হাসপাতাল পাহাড়ের ওপারে 75 কিলোমিটার দূরে। তাদের হাতে সেই সময়টা ছিল না হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পথ ফুরিয়ে যাওয়ার আগেই ফাগুনী দেবী চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। সেই রাতে দশরথ মাঝি অনেক কান্না করলেন। দরজা বন্ধ করে একা নিঃশব্দে একটা মানুষ কান্না করল তার স্ত্রীর জন্য। ফাগুনির শেষ মুখটা চোখে ভাসছিল, তার একটাই প্রশ্ন ঘুরছিল মাথায়, যদি একটা রাস্তা থাকতো, যদি পাহাড়টা পেরোনো যেত কোনোভাবে, যদি 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 তাহলে হয়তো বা। কিন্তু রাস্তা তো ছিল না, তাই কিছুই করার ছিল না ওরা। সরকার বানায়নি সেই রাস্তা, নেতারা বানানোর কথা বললেও কোনোদিন বানায়নি। ঠিকাদাররা গিয়ে প্রত্যন্ত গ্রামের দিকে তাকাননি ভুল করেও। রাস্তা বানাবেন কীভাবে? যাই হোক, শেষ হলো সেই রাত। ভোর হলো। দশরথ মাঞ্জি উঠে দাঁড়ালেন, গড়ের কোণ থেকে তুলে নিলেন একটা হাতুড়ি আর একটা শাবল। তারপর হাঁটতে শুরু করলেন পাহাড়ের দিকে। গ্রামের মানুষ দেখে হাসত। পাগল হয়ে গেছে বোধহয় দশরথ, না? মোড়লের বাড়ির বারান্দায় চা খেতে খেতে কেউ বলল, একা মানুষ পাহাড় কাটবে? আরে পারবে না, সপ্তাহ দুয়েকের মধ্যেই দেখবে ছেড়ে দিবে সেই কাজ। কিন্তু দশরথ থামলেন না। এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল। দশরথ প্রতিদিন ভোরে উঠে হাতুড়ি নিয়ে যান পাহাড়ে, সন্ধ্যায় ফেরেন। গায়ে ধুলো, হাতে রক্তের দাগ, কিন্তু চোখে একই আলো, যে আলো ওনাকে অনুপ্রাণিত করেছিল পাহাড়ে যাবার জন্য। রোদে পড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, শীতের কনকনে ভোরেও থামেননি কোনোদিন। মানুষ হাসা বন্ধ করে দিল, তারপর ভুলে গেল। তারপর আবার তাদের মনে পড়ল, কিরে, ওই পাগলটা তো এখনো পাহাড় কাটছে। এভাবে চলে গেল 22টা বছর। 22টি বছর হাতুড়ি আর শাবলের ঘায়ে, ঘামে আর রক্তে একা একটা মানুষ একটা পাহাড় কেটে ফেললেন। 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া একটি রাস্তা তৈরি হলো পাহাড়ের বুক ছিঁড়ে। 75 কিলোমিটারের পথ হয়ে গেল মাত্র, গেস করতে পারবেন, মাত্র 1 কিলোমিটারের পথ। হাজারো মানুষের জীবনকে বদলে দিলেন তিনি একটা রাস্তা তৈরি করে। ভাবিন একবার। 2007 সালের 17 আগস্ট আমাদের গল্পের নায়ক দশরথ মাঝি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেলেন। তার কোনো ডিগ্রি ছিল না, কোনো সরকারি পদ ছিল না, কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। তার ছিল শুধু একটা ব্যথা, আর সেই ব্যথাকে কাজে রূপান্তরিত করার অদম্য এক সাহস। বিহার সরকার আজ সেই রাস্তার নাম রেখেছে দশরথ মাঝির নামে। যে মানুষকে একদিন মানুষ পাগল বলেছিল, ইতিহাস তাকে কিংবদন্তি বলছে আজ। সেই মানুষটা যে একা একটা পাহাড় কেটেছিল। এবার আসুন বাংলাদেশে। সময়টা এখনকার, জায়গাটার নাম নারায়ণপুর ইউনিয়ন, চরাঞ্চল, নদীর বুকে ভেসে থাকা এক টুকরো জমি, যেখানে বাংলাদেশের মানচিত্র শেষ হয় আর মানুষের কষ্ট শুরু হয়, মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভোগ, যন্ত্রণা। এই চরে কিন্তু কোনো সেতু নেই। বর্ষায় নদী ফুলে ওঠে, মানুষ পার হয়ে কলা গাছের ভেলায়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হলে আগে নদী পার করতে হয়। বন্যায় ফসল ভেসে যায়, বাজারে যেতে হলে জীবন বাজি রাখতে হবে আপনাকে। এক নতুন অভিজ্ঞতা। আমার সেই অভিজ্ঞতাটা আছে, কারণ আমি অনেকগুলো বছর গ্রামে থেকেছি। রাস্তা নেই, সেতু নেই,
সুতরাং সেই ধরনের গ্রামে কোনো ভরসা থাকে না, সেখানেও কোনো ভরসা নেই। কিন্তু এই চরে একজন মানুষ হাঁটছেন, গায়ে সাধারণ জামা, পায়ে সাধারণ জুতা, হাতে একটা বুম মাইক। কিন্তু বিষয় হলো সেই মাইকটা কাজ করে না। আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে বুম মাইকের গায়ে লাগানো আছে একটা ছোট্ট লেপেল মাইক, সেটা দিয়ে শব্দ ধারণ করা হয়। মূলত বুম মাইকটা হয়তো একটা প্রতীক মাত্র, মাঠে নামার সাহসের প্রতীক, লড়াই না ছাড়ার প্রতীক। আমাদের সেই গল্পের মানুষটার নাম আপনি হয়তোবা বুঝে গিয়েছেন, তার নাম তাজুল ইসলাম। সবাই চেনেন তাজুবাই নামে, আপনিও হয়তোবা চেনেন। আমাদের গল্পের নায়ক তাজুবাই প্রমিত বাংলায় কথা বলতে পারেন কিনা সেটা অনেকে জানেন না, আমিও জানি না। স্কুলের গণ্ডি পেরিয়েছেন কিনা, পাশ করেছেন কিনা, ফেল করেছেন, আদৌ কোনোদিন স্কুলে গিয়েছেন কিনা সেটাও হয়তো অনেকে জানেন না। কিন্তু এটুকু জানা যায় তাজুবাইয়ের কন্টেন্ট দেখে, তাজুবাইয়ের কথা শুনে। যারা স্কুলে গেছেন, সাংবাদিকতায় অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, নামকরা মিডিয়া হাউসে চাকরি করেছেন, এক্সপিরিয়েন্স আছে যাদের ভালো, দামি ক্যামেরা আর পরিপাটি স্টুডিও আছে যাদের, কিংবা যারা স্টুডিও ওন করেন, তারা তাজুবাইয়ের মতো করে চরের মানুষের কথা বলেন না। বলার মতো সাহস নেই তাদের, বিষয়টা সেরকম নয়, কারণ তারা বলাটা দরকার বলে মনে করেন না। কারণ চরের মানুষের কাছে কোনো বিজ্ঞাপন নেই, কোনো স্পন্সরশিপ নেই। সুতরাং কেন বলবেন তারা চরের মানুষের দুঃখ দুর্দশার কথা? আপনাদের স্কুল জীবনের কথা মনে আছে না? আমারও মনে আছে, বেশ অল্প অল্প, সবকটা যে মনে আছে তা নয়। সে সময় একটা চলছিল না এরকম যে ক্লাসের সবচেয়ে ভালো হাতের লেখার ছেলেটা কিংবা মেয়েটাকে দিয়ে একটা চিঠি লেখানো হতো, কখনো ইউএনও সাহেবের কাছে, ইউএনও বলতে এখন অন্য কিছু মনে পড়ে যায়, কখনো চেয়ারম্যানের কাছে, কখনো পত্রিকার সম্পাদকের কাছে। বিষয় কিন্তু একটাই, গ্রামের ভাঙা রাস্তা ঠিক করে দেওয়ার আবেদন। রাস্তা ভেঙে গিয়েছে, সেতু ভেঙে গিয়েছে। সেই চিঠিতে থাকতো কত কষ্টের বর্ণনা, বর্ষায় হাঁটু সমান কাদা, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া যায় না, স্কুলের মেয়েরা পথে পড়ে যান। চিঠি লেখা হতো, জমা দেওয়া হতো সেই চিঠি, কখনো লিখে, কখনো বা টাইপ করে, তারপর নীরবতা। সেই চল এখন আর নেই, সেটা ঠিক। আমরা পদার্পণ করেছি একটা ভিন্ন রকম চলে, একটা ভিন্ন রকম সময়ে। কিন্তু তার মানে তো এই নয় যে রাস্তা এখন আর ভাঙে না, চরের মানুষের কষ্ট এখন আর নেই, নদীতে সেতু এখন আপনা আপনি তৈরি হয়ে যায়। বিষয়টা এরকম? বিষয়টা তো এরকম নয়। সব কিছু আগের মতোই আছে। নদী এখনও ভাঙে, রাস্তা এখনও ভাঙে, সেতুর এখনও প্রয়োজন হয়, কখনো কখনো সেতু ভেঙে যায়, যখন সেই সেতুকে রডের বদলে বাঁশ দিয়ে দেওয়া হয়, সেতু তো ভাঙে। কিন্তু সেই যে আগে আমরা লিখতাম পত্রিকায় ইউএনও সাহেবের কাছে, চেয়ারম্যানের কাছে, এখন আর আমরা লিখি না। মানুষ এখন আর এসব নিয়ে কথা বলে না। সব কিছুই আছে, কিন্তু সেই আগের কণ্ঠস্বরটা এখন আর নেই। তাজুবাই আমাদের গল্পের নায়ক, যিনি তাইজুল ইসলাম, সেই শূন্য স্থানে এসে দাঁড়িয়েছেন। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে মূলধারার যে মিডিয়া, সেই মিডিয়া কেন চরের মানুষের দুঃখ কষ্টের কথা বলে না? উত্তরটা খুব কঠিন, বিষয়টা সেরকম নয়। আমার অনেকের কাছে উত্তরটা বেশ কঠিন মনেও হতে পারে। আমি বলছি, ঢাকার যে বড় বড় চ্যানেলগুলো কিংবা পত্রিকাগুলো, সেগুলো আসলে চলে বিজ্ঞাপনে। বিজ্ঞাপন দেয় বড় বড় কোম্পানিগুলো। সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কথা বললে বিজ্ঞাপন চলে যায়। বিজ্ঞাপন চলে গেলে পত্রিকা চলে? চলে না তো। তাহলে কুড়িগ্রামের কৃষকের মরিচের ন্যায্য দামের কথা আসলে কে বলবে? কুড়িগ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা কে বলবে? কেউ বলবে না, এবং কেউ বলছেও না। আপনি চিন্তা করুন, সেই কৃষক মরিচ পলান, মাঠভরা মরিচ, ঘামে রোদে পানিতে, তারপর সেই মরিচ কিনে নেয় রাঁধুনি, স্কয়ার, প্রাণ, বিডি, এরকম অসংখ্য নামকরা কোম্পানি, প্রায় বিনামূল্যে গুঁড়া করে, প্যাকেট করে, সুন্দর লেবেল লাগিয়ে, অনেক গুণ দামে, শতগুণও হতে পারে কখনো কখনো, তারা বিক্রি করে ঢাকায় শীতাতপ নিয়ন্ত্রিত সুপার শপে। আমাদের কাছে যে মরিচটা আসে সেটাও তো অনেক গুণে গুণান্বিত হয়েই আসে, তাই না? কিন্তু কৃষক যারা সেই মরিচ ফলান, তারা কি সেই ন্যায্য মূল্য পান না? এই পুরো চক্রটা দেখার চোখ অনেকের আছে, বাট বলার মতো সাহস নেই, কারণ সেই কোম্পানিগুলোই চ্যানেলের বিজ্ঞাপনদাতা। এই নীরবতাটাই সবচেয়ে বড় দুর্নীতি। আমরা এই যে কথা বলছি না, আমরা এই যে আমাদের ন্যায্য হিসাবটা
তুলে নিচ্ছি না বড় বড় রাঘব রাঘব কোম্পানিদের কাছ থেকে, যারা টাকা পাচার করে বিদেশে, অনেক কোম্পানি আছে এরকম। আমরা আমাদের কথা বলছি না। এবং এই নীরবতাকে ভাঙতেই কিন্তু আমাদের তাজু ভাই এবং তাজু ভাইরা মাঠে নামেন, ভাঙা মাইক নিয়ে, নষ্ট বোম মাইক নিয়ে। তাজু ভাই যখন জিলাপি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, কথা বলেন ভুল উচ্চারণে, হয়তো আমার মতোই আপনারা হাসেন, একটু থামেন। ঢাকার একটি হোটেল 5,000 টাকা কেজি ধরে জিলিপি বিক্রি করেছিল না একটা বছর, একটা রোজার মাসে, একটা ঈদের সময়ে। তখন কোনো প্রাইম টাইম রিপোর্ট হয়েছিল সেই কৃতকর্মের ওপর? নামকরা শোরুম 50,000 টাকায় পাঞ্জাবি বিক্রি করছে, সেটা অন্যায়, সেটা দেখার কেউ নেই, কারণ সেই শোরুম বিজ্ঞাপন দেয়, ক্ষমতার কাছাকাছি থাকে, চ্যানেল কিনে নিতে পারে সেই শোরুমের মালিক। কিন্তু চরের মানুষ যখন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জিলিপি কিনতে বাধ্য হন, সেটা আপনার কাছে তুচ্ছ মনে হয়, সেটা নিয়ে কথা বললে হাস্যকর মনে হয়। আপনার মনে হতে পারে, আমি জানি না আসলে যে জিলাপি কত টাকায় বিক্রি হবে, কত টাকায় বিক্রি হবে না, এটা নিয়ে সরকার কোনো নির্ধারিত মূল্য দিয়েছে কিনা, দিতেও পারে, কারণ জিলাপি একটা পণ্য। কিন্তু অন্যান্য পণ্য তো ঠিকই আছে না, মরিচ, তেল, চাল, সরকার নির্ধারিত মূল্যেই কথা আমরা কিনি, কিংবা আমাদের কেনা উচিত। আপনি শুধু জিলাপি নিয়েই ভাবছেন কেন? আপনি চাল নিয়ে ভাবেন, তেল নিয়ে ভাবেন, পেঁয়াজ নিয়ে ভাবেন, মাংস নিয়ে ভাবেন। তাজুভাই হয়তো সেগুলো নিয়েও কন্টেন্ট বানান কিংবা বানাবেন। তাজুভাই সেই হাস্যকর কথাটাই বলেন। আপনার শুনতে বাজে শোনায়, আপনার কানে অনেক কিছুই মধুর শোনায়, তাজুভাইয়ের কথাটা বাজে শোনাবে, কিন্তু এটা তো সত্য যে উনি মিথ্যা কিছু বলেননি, উনি কিন্তু প্রকৃত সত্য কথা বলছেন। আপনারা যারা এলিট শ্রেণীর মানুষ কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আপনারা অনেকে ফ্রান্স কাফকাকে চেনেন। আমি ওনাকে চিনি। ওনার একটা কথা মনে পড়ছে। উনি ছিলেন 20 শতকের সবচেয়ে রহস্যময় লেখকদের একজন। তিনি বলেছিলেন, পৃথিবীর সব ভাষাই আসলে একটা খারাপ অনুবাদ, পৃথিবীর সকল ভাষা। অর্থাৎ আমরা যা অনুভব করি তার পুরোটা কোনো ভাষায় ধরা যায় না। প্রতিটি শব্দ সেই আসল অনুভূতির একটা দুর্বল ও সম্পূর্ণ প্রতিচ্ছবি মাত্র। ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও থেকে একজন প্রশিক্ষিত সাংবাদিক যখন চরের মানুষের কষ্টের কথা বলেন, তা অনেকটা সেই খারাপ অনুবাদ। শব্দগুলো সুন্দর, উচ্চারণ নিখুঁত, কিন্তু কষ্টটা না পৌঁছায় না সাধারণ মানুষের বুকের ভেতরে। কারণ তিনি কখনো সেই কাদায় হাঁটেননি, কখনো সেই নদী পার হননি, কখনো সেই চরের বাজারে গিয়ে হতাশ মুখে ফেরেননি। তাজু ভাই কিংবা আমাদের গল্পের যে তাজু ভাইয়েরা, তারা সেই কাদায় হাঁটেন। তারা সেই কাদায় কন্টেন্ট বানানোর জন্য নয়, প্রকৃতপক্ষেই তারা সেই কাদায়, সেই পানিতে চলাচল করেন। তার কথা কিন্তু কোনো অনুবাদ নয়, তার কথা হচ্ছে মূল পাণ্ডুলিপি। যে কথাটা ভুল উচ্চারণ হলেও কথার অর্থ কিন্তু আপনি ঠিকই বোঝেন, সাধারণ মানুষজন বোঝে। ভুল উচ্চারণে, ভাঙা বাক্যে, আঞ্চলিক টানে, কিন্তু প্রতিটি শব্দ কিন্তু সত্যি, প্রতিটি কথা সেই মানুষগুলোর জীবন থেকে তোলা। আমার একটা কবিতার কথা মনে পড়ছে, ওনার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ গদ্য লিখতেন। আমরা লাল সালু পড়েছিলাম ওনার। ওয়ালিউল্লাহ নয়, অবায়দুল্লাহ নাম ভুলে গিয়েছি, কিন্তু ওনার একটা লাইন আমার মনে পড়ে, যে ওনার একটা কবিতার, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার নাম মুখে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আমাদের তাজুভাই মুখে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতার মতো করে বলছে, হয়তো ভুল উচ্চারণে, কিন্তু শব্দটা তো সত্য, তাই না? সেটা কি যথেষ্ট নয়? চরের ওপারে আরেকজন আছেন, কিন্তু আমরা অনেকে তাকে চিনি না, আবার অনেকে চিনেও থাকতে পারি। তার নাম হচ্ছে নিপা আক্তার। তার কাছেও কোনো প্রেস কার্ড নেই, কোনো মিডিয়া হাউসের লগো নেই, কিন্তু তিনি ক্যামেরা হাতে বের হয়েছেন, মোবাইল ক্যামেরা, কারণ তার মানুষগুলোর কথা কেউ কখনো বলছে না। এবার চরে বেশ ভালো রকমের রসুন হয়েছে, বেশ ভালো চাষাবাদ হয়েছে রসুনের, সাইজ ভালো, কোয়ালিটি ভালো। কৃষক মাঠ ভরা রসুন তুলছেন হাসি মুখে, আশা নিয়ে, কিন্তু বাজারে সেই রসুনের দাম নেই। ফলন ভালো হলেই বাজার পড়ে যায়, এটা তারা জানেন, কিন্তু না জেনে উপায় নেই। চাষ না করলে খাবেন কি? মৌসুমি যে খরচ করছেন জমি চাষে, বীজে, সারে, সেচে, সেটা তুলতে পারছেন না।
মৌসুম শেষে সেই রসুনই গুঁড়া হয়ে বড় কোম্পানির চকচকে প্যাকেটে ঢুকবে, বহুগুণ দামে বিক্রি হবে ঢাকার সুপার শপে। কিন্তু কৃষক যারা সেই রসুন ফলান, মরিচ ফলান, তারা কিন্তু সেই ন্যায্য হিস্যাটা পান না। নিপা আক্তার, আমাদের গল্পের যে নায়ক, সেই কথা বলেন। ক্যামেরার সামনে চরের কৃষকের ক্লান্ত মুখ তুলে ধরেন, বলেন এই মানুষগুলোর কষ্ট দেখার কেউ নেই, মূলধারার মিডিয়া নেই, কারণ সেখানে কোনো বিজ্ঞাপন নেই, স্পন্সরশিপ নেই। কিন্তু নিপা আক্তার তো আছেন, আমাদের গল্পের নায়ক তাজুল ভাই তো আছেন, আমাদের গল্পের নায়ক XYZ তো আছেন। ইতিহাসের পাতা উল্টালে এই মানুষগুলোর মতো আরও অনেককে দেখতে পাবেন আপনি। যেমন 2009 সালে পাকিস্তানের সুয়াত উপত্যকায় একটি মেয়ে ডায়েরি লিখত, বয়স 12, স্কুলে যেত, তালেবান যেদিন অনুমতি দিত সেদিন। সাংবাদিকতার কোনো প্রশিক্ষণ নেই, তার কোনো ডিগ্রি নেই, কিন্তু সে লিখত তার গ্রামের মেয়েদের কথা, তালেবানের বন্দুকের মুখে স্কুলের দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা। সে লিখত না। BBC উর্দু সেই ডায়েরি কিন্তু প্রকাশ করল। 5 বছর পরে 2014 সালে মালালা ইউসুফজাই হলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। যদিও অনেক কন্ট্রোভার্সি আছে সেই পুরস্কার নিয়ে, সেই পুরস্কার বিজয় নিয়ে, আদৌ মালালা সেটা লিখেছেন কিনা এগুলো নিয়ে, কিন্তু এটা তো ঠিক যে উনি বেশ কিছু সত্য তুলে ধরেছিলেন পৃথিবীর সামনে। সে যাই হোক, ওনার তো সাংবাদিকতার ডিগ্রি ছিল না, শুধু নিজের মানুষের কথা বলার মতো অদম্য সাহস ছিল। 1977 সালে কেনিয়ার একজন সাধারণ নারী গ্রামের মহিলাদের ডাকলেন, চলুন গাছ লাগাই। পরিবেশ বিজ্ঞানে কোনো ডিগ্রি নেই ওনার, আন্তর্জাতিক কোনো পরিচিতি নেই, ওয়াঙ্গারি মাথায় শুধু জানতেন তার গ্রামের মাটি শুকিয়ে যাচ্ছে, গাছ কমে যাচ্ছে, নারীদের হাতে কাজ নেই। সেই আন্দোলন একদিন 50 লক্ষ গাছ হয়ে দাঁড়ালো। 30,000 নারী কাজ পেলেন, পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়ল সেই কর্মকাণ্ডের কথা। মানুষ ইন্সপায়ার হলো। সেই কর্মকাণ্ডের বাইরেও যে মানুষজন ছিল তারাও কিন্তু গাছ লাগানো শুরু করল। 2004 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। একজন সাধারণ নারী, যার কাছে ছিল না কিছুই, শুধু ছিল মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। এবার আমরা আমাদের মূল গল্পে ফিরে আসি। আমি বেশ সরাসরি বলছি, আমাদের তাজু ভাইয়ের ভালো কোনো জামা নেই, ভালো জুতা নেই, প্রমিত উচ্চারণ নেই, সাংবাদিকতার ডিগ্রি নেই, কাজ করে এমন একটা ভালো মাইক্রোফোন পর্যন্ত নেই। কিন্তু ওনার যা আছে সেটা আমার নেই, আপনার নেই, আমাদের নেই। মানুষের জন্য কথা বলার ইচ্ছা আছে ওনার, যে ইচ্ছা তাদের নেই যাদের ভালো ডিগ্রি আছে, ভালো জামা আছে, দামি মাইক আছে, নামকরা মিডিয়া হাউস আছে তাদের। তাজু ভাই বলেন এমপির কাছে আমাকে একটা সেতু করে দিন, তাজু ভাই বলেন সরকারের কাছে আমাকে একটা সড়ক করে দিন। সেই সড়ক হয় না, সেই ব্রিজ হয় না, কিন্তু তাজু ভাই কথা তো বলেন দেশের মানুষকে, এই চরের মানুষেরাও এই দেশের মানুষ, তাদের কথাটুকু শুনুন, তাদের কথাটুকু ভাবুন আপনারা। এটা কি ভুল? আপনি বলবেন যে উনি তো সাংবাদিক নন, উনি কেন সাংবাদিকের মতো করে কথা বলবেন? আমি বলবো যে সাংবাদিক হলে কি শুধু সত্য কথা বলা যায়, আর সাংবাদিক না হলে কি সত্য কথা বলা যায় না? দশরথ মানজি কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন না, কিন্তু তার বানানো রাস্তায় আজও মানুষ হাঁটছে না, হাঁটছে তো। মালালা সাংবাদিক ছিলেন না তো, কিন্তু তার লেখা পৃথিবীকে বদলে দিয়েছে না? পৃথিবীর অনেক মানুষ জেনেছে না যে কী করছিল তালেবান বাহিনী? ওয়াঙ্গারি মাথায় পরিবেশ বিজ্ঞানী ছিলেন না, কিন্তু তার লাগানো গাছ কিন্তু আজও দাঁড়িয়ে আছে, আজও মানুষকে অক্সিজেন দিচ্ছে। তেমনি আমাদের তাজুভাই হয়তো বা সাংবাদিক নন, কিন্তু তার কণ্ঠস্বরী চরের লক্ষ মানুষের একমাত্র কণ্ঠস্বর না? আমরা কি চরের মানুষের কথা বলি না তো? আপনি তাজুভাইয়ের কথা শুনবেন নাকি শুনবেন না, হিরো আলমের কথা শুনবেন নাকি শুনবেন না, সেটা আপনার বিষয়, একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু না বলাটা তাজুভাইয়ের বিষয় নয়, না বলাটা নিপা আক্তারের বিষয় নয়, না বলাটা হিরো আলমের বিষয় নয়, না বলাটা মালালা ইউসুফজাইয়ের বিষয় নয়। তারা বলবেনই। যতদিন চরে সেতু হবে না তারা কথা বলবেন, যতদিন কৃষক ন্যায্য মূল্য পাবেন না ওনার মরিচের, ওনার রসুনের, তারা কথা বলবেন। যতদিন চরের মানুষ মানুষের মর্যাদা পাবেন না তারা কথা বলবেন। ভাঙা মাইক নিয়েও তারা কথা বলবেন, কাদামাটি মেখেও তারা কথা বলবেন, ট্রল সহ্য করেও তারা সত্য কথা বলবেন। কারণ তাদের কাছে এই কথা বলাটাই দশরথ মানজির হাতুড়ির ঘায়ের মতো।
প্রতিটি কন্টেন্ট একটা হাতুড়ির আঘাত, প্রতিটি ভিডিও একটা শাবলের কোপ। পাহাড়ে কোন মিডিয়ার নীরবতা, হাতুড়ি এখন বুম মাইক। কিন্তু যে লড়াই তারা লড়ছেন, লড়াইটা কিন্তু একই। তাজুভাইয়ের গল্প এখনও শেষ হয়নি, নিপা আক্তারের গল্প এখনও শেষ হয়নি। সে গল্প লেখা হচ্ছে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। কাদামাটির পথে, ভাঙা বোম মাইকের আড়ালে, চোরের রসুন খেতে নদীর কূলে দাঁড়িয়ে, আর লক্ষ মানুষের বুক ভরা আশায়। ইতিহাস এই মানুষগুলোকে প্রথমে পাগল বলে, তারপর ভুলে যায়। তারপর একদিন মাথা নত করে বলে, কি অসাধারণ মানুষ ছিলেন। বলি কিন্তু, এবং বলছে কিন্তু। তাদের সেই দিনটার জন্য অপেক্ষা করতে হয় না এবং হবেও না, কারণ তারা ইতিমধ্যে অসাধারণ হয়ে পড়েছে। শুধু আপনি আমি এখনো জানি না যে এই মানুষগুলো অসাধারণ।